নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া বাজারে সরবরাহ কমায় বাড়তি সবজির দাম 150-তে ঠেকেছে ডিমের ডজন। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মোটরসাইকেলে 4 বন্ধু প্রাইভেট কার চাপায় প্রাণ গেল 3 জনের। সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রে সহজেই মিলছে মাদক, সীমান্ত দিয়ে মাদক বহন করছে কম বয়সীরা। বহিরাগত যে মাদকের বিচরণ হচ্ছে সেগুলো আশঙ্কাজনক, প্রশাসনের আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এবং কুমিল্লায় 1 বছরেও মেরামত হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, দুর্ভোগে বাসিন্দারা, বরাদ্দের অভাবে আটকে আছে সংস্কার কাজ। স্বল্প টাকার কারণে আমাদের ওই যে আসলে পুরা যে চাহিদা জেলার যে মেইনটেনেন্স নিড এটা পূরণ করা আসলে সম্ভব হচ্ছে না আর কি। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি শরীফ রওশন। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকায় বিরাজ করছে গুমোট আবহাওয়া। বৈরী আবহাওয়ার কারণে পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কুয়াকাটা আন্ধার মানিক নদের পাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়ার কি অবস্থা? এমন পরিস্থিতি আর কতদিন থাকতে পারে? আবহাওয়া অফিস কি বলছে? জি, এখন পরিস্থিতি এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, কখনো আকাশে মেঘের ঘনঘটা, আবার কখনো ভারী এবং মাঝারি ধরনের বৃষ্টি একই সঙ্গে বঙ্গোপসাগর এবং নদ নদী ফুঁসে উঠেছে। তো আপনাকে আরো জানিয়ে রাখি, ভাদ্র মাসের যে মণি অমাবস্যা, সেই মণি অমাবস্যার প্রভাবে কিন্তু এমনটি হচ্ছে বলে এখানকার অভিজ্ঞ মহল আমাদেরকে জানিয়েছে। আমি এখন দাঁড়িয়েছি আন্ধারমানিক নদের তীরে যে খেবুপাড়া লঞ্চ ঘাট, সেখানে আপনি দেখতে পাচ্ছেন সবেমাত্র জোয়ার শুরু হয়েছে, কিন্তু এই আন্ধারমানিক নদের জোয়ারের পানিতে ইতিমধ্যেই লঞ্চটি ঘাটের যে পল্টন সেটি অনেকটা উপরে উঠে যাওয়ায় ঘাট প্লাবিত হয়েছে। এখন কিন্তু যাত্রীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে যে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্রের সকল মাছ ধরা ট্রলার তারা নিরাপদ আশ্রয়ে মৎস্যবন্দর আলিপুর ও মহিপুরের শিববাড়িয়া আশ্রয়ে রয়েছে। এবং একই সঙ্গে এখানকার যে অভ্যন্তরীণ যে নদী বন্দর রয়েছে, সেই নদী বন্দরের সকল নৌযানকে অতি সাবধানে চলাচল করার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে বঙ্গোপসাগরে যে সকল ট্রলার, মাছ ধরা ট্রলার এবং অন্যান্য যানবাহন রয়েছে, সেগুলোকেও কিন্তু অতি সাবধানে উপকূলের কাছাকাছি থাকার জন্য নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পায়রা বন্দর সহ সকল বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। এবং এখনো কিন্তু মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় অঞ্চলে এখন বৈরী আবহাওয়া বিরাজ করছে। এবং এখানকার যে কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে গতকালকে সকাল থেকে আজকে সারা রাত্র এবং আজকে ভোর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এবং খবর আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা নিশ্চিত হয়েছে যে গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 39 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে এখন কিন্তু যে পরিমাণের বৃষ্টিপাত হয়েছে তাতে ক্ষতির সংখ্যা নেই বললেই কৃষি অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে। কেননা এই মৌসুমে এখন আমন ধান চাষাবাদ হবে, সেই আমন ধান চাষাবাদের জন্য এই বৃষ্টিপাত অনেকটাই জরুরি হয়ে পড়েছে। তো এখন বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় অঞ্চলে আরো 2-1 দিন এরকম বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। বৈরী আবহাওয়ার খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এদিকে বৃষ্টির কারণে চট্টগ্রামের বাজারে তৈরি হয়েছে সরবরাহের ঘাটতি। এতে 10 দিনের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। এদিকে 2 মাস ধরে বাড়তি নওগাঁর বাজারও আর বরিশালের বাজারে ভরা মৌসুমে দেখা নেই ইলিশের। এসব বিষয়ে জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম, নওগাঁর পৌর খুচরার চাল বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী এবং বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। তবে শুরুতেই ফয়সাল, আপনার কাছেই জানতে চাই, বেশ কিছুদিন ধরেই তো সবজি বাজার চড়া, ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ নিয়ে? কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন।
সবজির বাজারে যে স্বস্তি ছিল চট্টগ্রামে, সেটি আমরা দেখছি যে গত প্রায় সপ্তাহ 10 দিন ধরে সেই স্বস্তিটা দেখা যাচ্ছে না। কারণ সবজির যে দাম, সে দামে কিন্তু ওঠানামা আছে। তবে ওঠানামার মধ্যেও সবজির দাম বাড়তি বলছেন ক্রেতারা। আমরা আছি চট্টগ্রাম নগরীর কর্ণফুলী কাঁচা বাজারে। এখানে যেই সবজি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 60 থেকে 70 টাকা, সেটি কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। আমরা যদি বেগুনের কথা বলি, তাহলে সেই বেগুন কিন্তু এখন 120 টাকা হারে বিক্রি হচ্ছে এই বাজারে। তিতা করলার দামও বেড়েছে। তারা বলছেন যে তিত করলা 70 থেকে 80 টাকা ছিল, সেটি 120 টাকায় বিক্রি হচ্ছে। ছোট করলাও বিক্রি হচ্ছে 110 টাকায়। ঝিঙের দাম দেখেছিলাম, ঝিঙের দাম তারা বলছেন 100 টাকায় বিক্রি হচ্ছে, যেটি 50 থেকে 60 টাকা ছিল। ফুলকপি, বাঁধাকপি যেগুলো আছে, সেগুলো কিন্তু 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। এবং কিছু কিছু সবজির দাম গত সপ্তাহে বেশি থাকলেও এই সপ্তাহে কমে এসেছে। তেমনই একটি সবজি হচ্ছে টমেটো, গাজর এবং ধনেপাতা বিক্রি হচ্ছিল গত সপ্তাহে 400 টাকায়, যেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 200 টাকা। গাজরের দাম আমরা জিজ্ঞেস করেছিলাম, গাজর যেটা 120 টাকা ছিল, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 100 টাকায়। আর টমেটোর দাম আমরা দেখেছি যে আসলে কমেছে 20 টাকা কেজি প্রতি। এবং বেশিরভাগ সবজি আসলে দেখছি যে 100 টাকার উপরে অনেকগুলো সবজি আছে, এবং কিছু কিছু সবজি 10 থেকে 20 টাকা কেজি প্রতি বাড়তি দামে বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি যে ডিমের বাজার নিয়ে এক ধরনের অসন্তোষ আছে ক্রেতাদের মধ্যে। কারণ ডিমের বাজার আজকেও এখানে চড়া 140 থেকে 45 টাকায় ডিম বিক্রি হচ্ছে। এবং যারা ক্রেতা আছেন তারা অসন্তোষ জানাচ্ছেন ডিমের বাজার নিয়ে। এবং এক সপ্তাহের ব্যবধানে ডিমের বাজার বেড়ে যাওয়ার কারণে তারা আসলে আশা করছেন যে সরকার এই বিষয়ে যাতে নজরদারি দেয়। আর যারা বিক্রেতা আছেন, ডিম ব্যবসায়ী, তারা বলছেন যে কর্পোরেট পর্যায়ে যে ডিম ব্যবসায়ীরা আছে বা যে কোম্পানিগুলো আছে, তারা আসলে ডিমের দাম, যে ডিম পিস প্রতি 10 টাকা 58 পয়সায় বিক্রি হতো, সেটি 11 টাকার উপরে তারা বিক্রি করেছেন। এবং যে কারণে এই সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বাড়তে হয়ে গেছে। এবং ঢাকার দামের সাথে মিল রেখে যেহেতু চট্টগ্রামের দাম নির্ধারণ করা হয় ডিমের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা বলছেন যে ঢাকায় 20 টাকা হারে যেহেতু কমেছে, সেহেতু এই চট্টগ্রামের বাজারেও ডিমের দাম কিছুটা কমে আসবে বলে তারা আশা করছেন আজকে থেকে। এবার আমরা একটু নওগাঁর বাজার পরিস্থিতি জানতে চাই। সেখানে আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন যে গেল 2 মাস ধরেই তো চালের বাজার বাড়তি, সেক্ষেত্রে বাজার সহনীয় পর্যায়ে রাখতে মনিটরিং এর কোনো ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা? রওশন, গত 2 মাসে দফায় দফায় প্রায় 15 টাকা পর্যন্ত চালের দাম বেড়েছে। যেহেতু এখনো বড় ভর মৌসুম, আর এই ভর মৌসুম হওয়ার পরও বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর খুচরা চাল বাজারে। এখানে চালের দামের কথা যদি বলি, যে কাঠারিভোগ চাল বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি, জিরা শাইলও প্রায় একই দামে বিক্রি হচ্ছে, এবং খাটো জিরা শাইল বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি, এবং স্বর্ণা 5 চাল বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকা কেজি পর্যন্ত। যেহেতু কিছুদিন আগেও ধানের দাম ঊর্ধ্বগতি ছিল, এই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এর জন্য অভিযান পরিচালনা করা হয়। সেখানে খাদ্য অধিদপ্তর এবং ভোক্তা অধিদপ্তর যৌথ অভিযানে প্রায় 8টি প্রতিষ্ঠানে 6,53,000 টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছিল। এর মূল কারণটা ছিল যে তারা অনিয়মিতভাবে ধান চাল মজুত করেছিল, যার কারণে বলা যায় যে ধান এবং চালের দাম প্রায় ঊর্ধ্বগতি হয়েছিল। কিন্তু ধানের দাম কিছুটা কমলেও চালের বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। অর্থাৎ বলা যায় যে আমদানির খবরে ধানের বাজারে প্রভাব পড়েছে। প্রতি মনে প্রায় 100 টাকা পর্যন্ত কমে 1600 থেকে 1700 টাকার মধ্যে বিক্রি হয়েছে। ধানের দাম কমলেও খুচরা বা পাইকারি চালের বাজারে তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। যেহেতু এখন আমদানিকৃত চাল পাইকারি বাজারে এসেছে, সেখানে আমরা শুনেছি যে প্রায় 72 থেকে 73 টাকা পর্যন্ত এই আমদানিকৃত চাল বিক্রি হচ্ছে। কিন্তু খুচরা পর্যায়ে এখনো সেই চালগুলো আসেনি, যার কারণে দাম বলা যাচ্ছে না। যদিও ব্যবসায়ীরা বলছেন যেহেতু আমদানিকৃত চাল যদি বাজারে আসে, কারণ সেখানে শুল্ক কিছুটা বেশি হয়েছে, যার কারণে সেই চালের খরচটা কিছুটা বেশি হয়েছে বলে জানিয়েছেন। তবে দেশীয় যেসব চাল রয়েছে, সেসব চালের বাজার আসলে আগামীতে আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। কারণ যেহেতু আমদানিকৃত চাল এসেছে, এর কারণে দেশীয় চালের বাজার একটা প্রভাব এটা যে চালের দাম না বেড়ে স্থিতিশীল অবস্থায় থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর এই নওগাঁ পৌর খুচরা চাল বাজার আসলে চাল বেচা কিনা অনেকটাই কমে গেছে, তাদের আয় রোজগারও অনেকটা কমে গেছে বলে জানিয়েছেন এই ঊর্ধ্বগতি চালের দাম হওয়ার কারণে। আগামীতে আসলে যেহেতু আমন এবং আউশ ধান রোপণ কার্যক্রম শুরু হয়েছে, এই ধান যখন বাজারে আসবে সেই সময় আসলে ধানের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে ধান চালের দাম নিয়ে সবশেষ। মাছ বাজারের খবর জানাতে বরিশালের পোর্ট রোড বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, ভরা মৌসুমে ইলিশের দাম বাড়তি হবার কারণে ব্যবসায়ীরা কি বলছেন, আর ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন বাজারে?
রওশন, একটু জানিয়ে রাখি যে শুক্রবার ছুটির দিনে বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজারে ক্রেতার সমাগম কিন্তু সকাল থেকেই বেশ ভালো দেখা যায়। তবে ইলিশের সরবরাহ কম থাকায় এবং দাম বেশি থাকায় ক্রেতারা কিন্তু কিছুটা হিমশিম খাচ্ছেন কেনাকাটা করতে এসে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে বেশ কিছুদিন ধরে বৈরী আবহাওয়া থাকার কারণে এবং মৌসুমের শুরু থেকেই মাছ সরবরাহ কম থাকার কারণে কিন্তু মাছের দামটি চড়া যাচ্ছে। আজকের দরদাম যদি বলি ইলিশের, তাহলে পাইকারি বাজারে 500 গ্রাম ইলিশের প্রতি মন বিক্রি হচ্ছে 70,000 টাকা, যেটি আসলে খুচরা বা পাইকারি বাজারে 1700 থেকে 1750 টাকা দাম পড়ে যাচ্ছে। এবং সর্বোচ্চ 1200 গ্রাম ওজনের ইলিশ যেটি রয়েছে সেটির প্রতি মন 1,02,000-3,000 টাকা পড়ছে, তাতে প্রতি কেজি পড়ে যাচ্ছে 2500 থেকে 2550 টাকা। এই কারণেই কিন্তু আসলে ক্রেতারা কিছুটা হিমশিম খাচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন যে গত বছরের তুলনায় এবছর সরবরাহ বেশ কম, প্রতিদিন দেখা যাচ্ছে 50 মন ইলিশ সরবরাহ হচ্ছে না, যার কারণে কিন্তু সরবরাহ কম থাকার কারণেই দামটা বৃদ্ধি পাচ্ছে। এবং খুচরা বাজারেও এই প্রভাবটা পড়ছে। খুচরা বাজারে 500 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেটি 1800 থেকে 1850 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া 700 থেকে 900 গ্রাম ওজন 2150 থেকে 2200 টাকা, 1 কেজি ওজনের ইলিশ 2450 থেকে 2500 এবং 1200 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে 2600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং যার পাইকারি দাম হচ্ছে প্রায় 1,02,000 টাকার মতো। এবং এই প্রভাব কিছুটা চাষের মাছের উপরে পড়েছে, সেগুলো দেখা যাচ্ছে 20 থেকে 30 টাকা বেড়ে আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এবছর বৈরী আবহাওয়া এবং আসলে যে মাছের সরবরাহ কম থাকার কারণে এই যে দামটি কিন্তু চড়া যাচ্ছে শুরু থেকেই, এবং সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে দামটি নিয়ন্ত্রণে আসবে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারা বলছেন যে মৌসুমে যে পরিমাণ ইলিশ থাকার কথা সে পরিমাণ ইলিশ নেই, এছাড়া বিদেশেও তো ইলিশ রপ্তানি হচ্ছে না, সেক্ষেত্রে ইলিশ মাছ আসলে বাজারে কম কারণ কি এবং যে দাম বেশি, এতে তারা কিছুটা হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন আমাদের। এবং শুক্রবার আসলে বাজারে যে মাছের দাম তারা মনে করছেন যে 1500-1600 টাকা, সেই মাছ কিন্তু প্রায় 2200 টাকায় আসলে কিনতে হচ্ছে তাদেরকে। এই জন্য দেখা যাচ্ছে অনেকে ইলিশ মাছ কিনতে এসে অন্য মানুষ মাছ কিনে কিন্তু তারা বাজার থেকে চলে যাচ্ছে। এবং আরেকটু জানিয়ে রেখে যে এই বাজারটিতে একসময় প্রচুর পরিমাণ ইলিশ সরবরাহ হতো এবং এখান থেকেই বরিশালের যে স্থানীয় পর্যায়ের বাজার, এছাড়া আশেপাশের যে বাজারগুলো রয়েছে সেই বাজারে কিন্তু ইলিশ মাছ সরবরাহ করা হতো। সেই জায়গাটাই কিন্তু আসলে পরিবর্তন হয়েছে। এখন আর বরিশালের বাজারে সেই বিপুল পরিমাণে ইলিশের যে সরবরাহ আগে ছিল সেটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, যার কারণে প্রতিদিনই দেখা যাচ্ছে যে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এতে ক্রেতারা কিছুটা হিমশিম খাচ্ছে বাজার করতে এসে। তো বরিশালের ইলিশের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে ঢাকা বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় একটি মিলে অবৈধভাবে মজুত করা 25 টন সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে কলেজ রোডের দৌলতের চালের মিলে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় একজনকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতেই মিলটিতে অভিযান চালানো হয়। সেখানে বস্তা পরিবর্তন করে নতুন মোড়কে সরকারি চাল বাজারে সরবরাহ করা হচ্ছিল। পরে পুলিশের সহায়তায় চালগুলো উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। এন থেকে চাল দিছে আমারে, আচ্ছা 171 বস্তা চাল বসছে। তারপরে এনও চাল কত দিয়ে আছেন বাদে এন থেকে চাল দিয়ে বসছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রাইভেট কার চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার রাত 11টার দিকে মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্প গেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আওলাদ হোসেন, হাবিল এবং কাইয়ুম। শ্রীনগর থেকে কাজ শেষ করে 4 বন্ধু একসাথে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শ্রীনগর থেকে নিমতলায় যাওয়ার পথে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে যায় মোটরসাইকেলটি। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আওলাদ হোসেন এবং হাবিল। আর স্থানীয়রা কাইয়ুম এবং ইমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আর ইমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এর আগে গতকাল সকালেও এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের দ্রুতগতির প্রাইভেট কার উল্টে নিহত হয় 3 জন। এদিকে খুলনার ভৈরব নদীতে ট্রলার থেকে পড়ে 3 যাত্রী নিখোঁজের 12 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি কারো। তবে বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। এ নিয়ে বিস্তারিত জানাতে ভৈরব নদীর পাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, উদ্ধার অভিযানের সবশেষ কি অবস্থা জানাবেন?
রওশন, এখনো পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখনো উদ্ধার তৎপরতা চলছে। নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা রাতভর চেষ্টা করেছে, ভোর পর্যন্ত চেষ্টা করেছে। এরপর পানির চাপ বেড়ে যায় এবং সকাল থেকে মাঝে মাঝে ভারী বর্ষণ হওয়ার কারণে মূলত এই উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে এবং যে কারণে তারা এখনও আর তৎপরতা তারা দেখাচ্ছে না, বলতে তারা টহল দিচ্ছে এবং এখানে 10 কিলোমিটার এলাকা জুড়ে ভৈরব নদী থেকে শুরু করে কাজীবাছা নদী পর্যন্ত বঠিয়াঘাটা উপজেলার এই 10 কিলোমিটার এলাকা জুড়ে তারা বিভিন্ন জায়গায় মাঝে মাঝে তারা তাদের স্পিডবোট নিয়ে সেখানে যাচ্ছে এবং খোঁজ নিচ্ছে এবং তারা চেষ্টা করছে যাতে যারা নিখোঁজ হয়েছে তাদের কাউকে পাওয়া যায় কিনা। তবে আমরা এই পর্যন্ত যে খবরটি আমরা পেয়েছি, গতকাল রাতে ট্রলার থেকে 3 জন পড়ে গেছে, এটা একটি সঠিক সংবাদ ছিল। তবে 2 জনকে এখানকার স্থানীয়রা দাবি করছেন যে 2 জনকে মাঝরাতে উদ্ধার করে তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত আকাশ নামে যে লোকটি নিখোঁজ হয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে সেই হিসাবে আমরা হয়তো একজনকে নিখোঁজ বলতে পারি এই মুহূর্তে, যে আমার কাছে তথ্য রয়েছে। তো বাকিটা আমরা দেখেছি যে এই নদীটি আসলে একটি খরস্রোতা নদী, ভৈরব নদী। এই নদীতে প্রচুর মানুষ যাতায়াত করে। এই নদীর সাথে আরও 2 থেকে 3টা উপজেলা এবং জেলার সংযোগ রয়েছে, যে কারণে এখান থেকে মানুষের যাতায়াতের চাপও বেশি এবং বিভিন্ন সময় ট্রলার যারা চালায় তারা কিন্তু অতিরিক্ত যাত্রী বহন করে এবং এখানকার যখন গতকাল ট্রলার পার হচ্ছিল যাত্রী অতিরিক্ত বোঝাই ছিল এবং বোঝাই যাত্রী নিয়েই কিন্তু চলন্ত ফেরির সঙ্গে ধাক্কা খায় ট্রলারটি, যে কারণে ট্রলার থেকে 3 জন ছিটকে পড়ে যায় নদীতে, মাঝ নদীতে, এবং সেখান থেকে তখন ছিল নদীতে জোয়ার। পরবর্তীতে ভোরবেলা ভাটি হয়েছে, লাশ যেখানে বা যে ব্যক্তি 3 জন বা পড়ে থাকে বা 1 জন পড়ে থাকে তাহলে সেখানে আসলে স্রোতে তারা বিভিন্ন জায়গায় হয়তো এই স্থান থেকে সরে গেছে এবং সেটিই সন্ধান করছে অনুমান করে এখানকার নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তো সব মিলিয়ে রওশন, এখানকার উৎসুক মানুষেরও ভিড় রয়েছে ভৈরব নদীর পাড়ে এবং তারা সন্ধান করছে, আত্মীয়স্বজন সন্ধান করছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। খুলনার ভৈরব নদীতে ট্রলার থেকে পড়ে একজন যাত্রী নিখোঁজের উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। কুমিল্লার বিসিক এলাকায় সাইম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাইম এবং তার সহযোগীরা বিসিক এলাকার বিভিন্ন কারখানা থেকে চাঁদা আদায় করত। এছাড়া তারা চুরি এবং ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ছিল। বৃহস্পতিবার বিকেলে 4টার দিকে সাইম বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার জন্য যায়। এ সময় ফ্যাক্টরির লোকজন তাকে ওই ভবনেই মারধর করে আটকে রাখে। পরে সাইমের সঙ্গীরা সেখানে গিয়ে হট্টগোল করে। এর এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে সাইমকে আবারও মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সিলেটের পাথর লুটের ঘটনায় সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন বিশেষ প্রতিনিধি দল। সঙ্গে আছেন সিলেটের নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম। এ নিয়ে বিস্তারিত জানাতে সাদা পাথর এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সন্দীপন শুভ। সাদা পাথর পরিদর্শন শেষে বিশেষ প্রতিনিধি দল কি বলেছেন, বিস্তারিত জানাবেন। দেখুন, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সহ এখানে আরও যারা রয়েছেন, বিশেষ করে নতুন জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিন্তু এখানে পরিদর্শন করেছেন এবং তারা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপও করেছেন। তারা বলছেন যে এই এলাকাটিকে যাতে 24 ঘন্টা নজরদারির মধ্যে নিয়ে আসা যায় এবং সিসিটিভি মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা যায়, সেই ব্যবস্থাটুকু তারা করবেন। এবং তারা আরেকটি জিনিস বলছেন, বিশেষ করে যিনি
প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রয়েছেন অর্থাৎ মুখলেসুর রহমান বলছিলেন যে যেই হোক, যে দলেরই হোক, প্রশাসনের যেই হোক, তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সুর কিন্তু আমরা শুনেছি নতুন জেলা প্রশাসকের কণ্ঠে। নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম বলছিলেন যে অপরাধী যত বড়ই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে এক বিন্দু ছাড় দেওয়া হবে না, এবং একটি পাথরও যদি আর কেউ এখান থেকে তুলে নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং উনি আইন প্রয়োগকারী সংস্থাদেরকেও বলছিলেন যে তারা যেন যথাযথ ব্যবস্থা নেন। একই সাথে কিন্তু আজকে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব কিন্তু এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং উনিও কিন্তু এই বহরের সাথে ছিলেন এবং উনি বলেছেন যে এই সম্পদ রক্ষায় যাতে আরও দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এবং একই সাথে এখানে যখন আমরা কথা বলছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে, উনি কিন্তু বলছিলেন যে কাছাকাছি বিজিবির ক্যাম্প থাকা সত্ত্বেও কিভাবে এই পাথর লুট হলো সেটা কিন্তু আসলে দেখার বিষয় বা তদন্তাধীন বিষয়। এবং এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এই পরিদর্শন শেষে ওনারা যে পাথর প্রতিস্থাপনের যে কাজটি চলছিল সেটি কিন্তু আরও বেগবান করার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে পাথর প্রতিস্থাপনের কাজ কিন্তু যেগুলো লুট হয়েছিল সেগুলোকে আবার উদ্ধার করে প্রতিস্থাপনের কাজও চলমান রয়েছে এবং বেশ জোরদার হয়েছে বলাই চলে। এবং আজকের যে পরিদর্শনে এখানে কিন্তু প্রশাসনের সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সহ সকল ধরনের প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এখানে ছিলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ছিলেন। সবার কণ্ঠেই একটি কথা যে এই রাষ্ট্রীয় সম্পদ বা এই খনিজ সম্পদ যেটিকে আসলে লুট করা হয়েছে সেটিকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনা যায় সেই কাজটি তারা করবেন। একটি পাথরও যেন আর লুট না হয় সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বস্ত করেছেন। তো এই ছিল আসলে সাদা পাথরে সর্বস্তরের প্রশাসনের পরিদর্শন শেষে আমার কাছে সবশেষ। সিলেটের সাদাপাথর এলাকায় পরিদর্শন করেছে বিশেষ প্রতিনিধি দল। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন কেন্দ্রগুলোতে হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদক। এইসব মাদকের বেশিরভাগ ক্রেতাই হাওরের হাউস বোটে ঘুরতে আসা তরুণীরা। বাড়তি টাকা আয়ের লোভে সীমান্ত দিয়ে আসা মাদক বহন করছে কম বয়সীরা। এতে পর্যটন এলাকায় মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারেই বাড়ছে। লিপসন আহমেদের প্রতিবেদন। দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে পরিচিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পর্যটকদের উপস্থিতিতে জমজমাট পর্যটন কেন্দ্র। জনসমাগম বেড়ে যাওয়ায় হাওরে তুলনামূলক কমেছে অতিথি পাখি। আগের মতো মিলছে না মাছ, তবে পর্যটকের সংখ্যা বাড়াই ঘটেছে মাদকের বিস্তার। সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে এক তরুণী মদের বোতল হাতে রিলস ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে স্পষ্ট হয় হাওরে মাদকের সহজলভ্যতা। তাহিরপুরের সীমান্তবর্তী পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর, বাড়িকাটিলা, নীলাদ্রি লেক, লাকমাছড়া এলাকায় এমন ঘটনার প্রমাণ মেলে। চোখে পড়ে শিশু ও তরুণরা বাড়তি টাকার বিনিময়ে বিভিন্ন ব্র্যান্ডের মাদক বহন করছে। রাতের দৃশ্য আরও ভয়ঙ্কর। নীলাদ্রি লেক সহ পর্যটন কেন্দ্রে থাকা হাউসবোটগুলো মাদকের অভয়াশ্রমে পরিণত হয়েছে। হাওরে মাদকের মোড়ক ফেলাই দূষিত হচ্ছে পানি। প্রথমে একটা ডেম ডেট করে দেখা, তারপর তারা খাইতে খাইতে দেখা যাচ্ছে ইয়াবা সহকারে খাইতেছে। 12টি নির্দেশনা জারি করা হয়েছে পর্যটকদের উদ্দেশ্যে বা হাউসবোট মালিকদের উদ্দেশ্যে সবার ক্ষেত্রে। সেটির বাস্তবায়ন যাতে হয় এজন্য প্রশাসনের আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। মদ এবং অন্যান্য ধরনের বহিরাগত যে মাদকের বিচরণ হচ্ছে সেগুলো আশঙ্কাজনক। বিষয়টি স্বীকার করে পুলিশের কর্মকর্তা জানান, টাঙ্গুয়ার হাওরে মাদক নির্মূল করতে পুলিশ, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর নিয়মিত কাজ করছে। এই বিষয়ে আমরা নিয়মিত পুলিশ কাজ করছে। এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টা। আর জেলা প্রশাসন নিয়মিত আমাদের সহায়তা নিচ্ছেন, মোবাইল কোর্ট হচ্ছে। এই ব্যাপারে আমরা সবাই সতর্ক আছি। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাউসবোটগুলোতে নিয়মিত তল্লাশি সহ নজরদারি বাড়ানোর দাবি সুনামগঞ্জবাসী। এখন সুনামগঞ্জ। জলাবদ্ধতা দূর করতে দীর্ঘ আন্দোলনের পর 2011 সালে 250 কোটি টাকা ব্যয়ে খনন করা হয় মৃতপ্রায় কপোতাক্ষ নদের কিছু অংশ।
খননের পর নদী পাড়ের কৃষিতে ফিরেছিল সমৃদ্ধি, কিন্তু নদে উজানের পানি প্রবাহে যুক্ত না করায় আবারও জমেছে পলি। নদীতে অবৈধভাবে নির্মিত বাঁশের সাঁকো, মাছ শিকারের জন্য নেট পাটা স্থাপন এবং কচুরিপানায় স্রোত বাধাগ্রস্ত হয়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদনও। আহসান রাজীবের প্রতিবেদন। কপোতাক্ষ নদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদ। এর উৎস মাথাভাঙ্গা নদী থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলা অতিক্রম করে সুন্দরবনে গিয়ে শেষ হয়। কপোতাক্ষ ছাড়াও এই অঞ্চলে নদ নদীর উপর নির্ভরশীল কয়েক লাখ মানুষ। সাতক্ষীরার কপোতাক্ষ পাড়ের বাসিন্দা জেলে সদেব। প্রতিদিন নদীতে জাল ফেললেও এখন আর আগের মতো মাছ মেলে না। একই অবস্থা কপোতাক্ষ অববাহিকার হাজারো জেলের। এখন নদীতে মাছ নাই, এলো অবৈধ জল আইছে, আসলে এই মাছ সব মারা গেছে। আড়ে আড়ে ওই যে চট দিতেছে না, চোরাট অতি ক্ষতি করতেছে। উড়িদনি নদীটা ঠিক বুঝি যা, তার ওই দিক তুললে নদীটা ক্লিয়ার থাকবে। নদী না থাকলে তো দেশের ক্ষতি, মানে আমার গ্রামের ক্ষতি, দেশের ক্ষতি, সব তলাই যাবে। প্রায় 1 দশক আগে মৃত প্রায় কপোতাক্ষ নদের কিছু অংশ খনন করা হয়। সে সময় নদের প্রাণ ফেরার পাশাপাশি গতি এসেছিল তীরবর্তী জমির চাষাবাদে, কিন্তু সেই সুফল স্থায়ী হয়নি। নদের উজান অংশে পানি বদ্ধ থাকায় জন্মেছে কচুরিপানা, আর অবৈধ সাঁকো ও মাছ শিকারের জন্য নেট পাটা স্থাপনের ফলে বাধাগ্রস্ত হচ্ছে পানির প্রবাহের স্বাভাবিক গতি। এতে পলি জমে যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলার কিছু এলাকার বৃষ্টির পানি নামতে না পারায় তৈরি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ফলে বাধাগ্রস্ত হচ্ছে এসব এলাকার ফসল আবাদ। লোনা পানির আধিক্যতা এত বেশি বৃদ্ধি হচ্ছে এই নদী ভরাটের কারণে। এরপরে এলাকায় কিন্তু ছোট ছোট যারা জমির মালিক, 1 বিঘা 2 বিঘা জমির, তারা কিন্তু এলাকা থেকে মাইগ্রেশন হয়ে সাতক্ষীরা, খুলনা শহরে যে তার জীবনযাপন করছে। এই নদীর সাথে আমাদের প্রাণ, এই নদীর সাথে আমাদের যাতায়াত। এই নদীর পানি আমাদের বাঁচায় রাখে। মিষ্টি পানি বলেন, লবণ পানি, যাই বলেন না কেন, নদীর পানি না থাকলে এই এলাকার কোনো স্ট্রাকচার থাকবে না। নদীর মধ্যে একটা এক্সকেভেটর মেশিন দিয়ে যদি একটা প্রণালী খনন করা যায়, তাহলে আমার মনে হয় জলাবদ্ধতার তীব্রতা খানিকটা কমবে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, অপরিকল্পিত ঘের ও বাঁধের কারণে ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক গতি। আর নদীর উপর থেকে সকল অবৈধ স্থাপনা সরানোর কথা বলছেন জেলা প্রশাসক। ঘের নির্মাণ করা হয়েছে এবং এদের সাথে কিন্তু খালের যে কানেক্টিভিটি সেটা কিন্তু নেই, এবং বছরের দীর্ঘ সময় এগুলো পানি দ্বারাই ভরাট করা থাকে, এবং বর্ষার সময় আপনার অতিবৃষ্টির কারণে ঘেরগুলা কিন্তু একটার সাথে কানেক্টেড হয়ে একটা বিশাল এলাকা পানির নিচে দেখা যায়। এই বর্ষার শুরুতেই আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি। আমরা প্রত্যেকটা উপজেলা ভিত্তিক আমরা এবং ইভেন ইউনিয়ন ভিত্তিক আমরা কমিটি করে দিয়েছি এবং ইউনিয়নদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, যেখানে জলবদ্ধ হবে সাথে সাথে যেন সেই জলবদ্ধ নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করে। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিয়মিত খননের মাধ্যমে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা না হলে এই সংকট দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন নদী নির্ভরশীলরা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতির শঙ্কায় বরগুনার আমন চাষিরা। অনেক জায়গায় আমনের বীজ তলায় জমেছে পানি, পাশাপাশি মাঠে আউশ ধান থাকায় ভোগান্তিতে পড়েছেন উপকূলের চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বৃষ্টিতে কৃষিতে কি ধরনের প্রভাব পড়ছে আর সার্বিক পরিস্থিতি কি জানাবেন? রোশন, আমরা জানি যে আমন ধানের জন্য বৃষ্টি আশীর্বাদ স্বরূপ, তবে মাঝে মাঝে দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টিপাত এই আমন চাষাবাদের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে, এবং আমরা দেখেছি যে নিম্নচাপের ফলে কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির ফলে এই মাঠ জুড়ে অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন। অনেক স্থানে আপনাকে যদি একটু দেখাই, যে এখানেই আমার সামনে দেখছি যে এখানে আমনের বীজতলা তৈরি করেছিলেন কৃষকরা, সেখানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনেক স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনাকে আমন চাষাবাদের তথ্য জানিয়ে রাখি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য সেটি বলছে যে এবছর জেলায় 99,125 হেক্টর, মানে প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইতিমধ্যেই 7,000-এর
বেশি হেক্টর জমিতে যে বীজতলা তৈরি, সেই বীজতলা তৈরির কাজ করেছে কৃষকরা, এবং সেখান থেকেই কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যদিও কৃষি বিভাগ বলছে তারা রিকভারের চেষ্টা করছে, তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন এবং জলাবদ্ধতা নিরসনে তারা মাঠ পর্যায়ে কাজ করছেন, এবং তারা অন্যান্য যে প্রয়োজনীয় পরামর্শ, যেমন চাষাবাদে যাতে একটা লাভবান হতে পারেন কৃষকরা, যেহেতু হেক্টর প্রতি তাদের যে ফলনের লক্ষ্যমাত্রা সেটি ধরেছে 5.5 মেট্রিক টন, মানে একটা ব্যাপক পরিমাণ চাষাবাদের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছিল। আর এদিকে যেটি বললেন যে এখনো মাঠ পর্যায়ে যে আউশ ধান রয়ে গেছে, এবং আউশ এবার প্রায় 33,000 হেক্টর জমিতে আউশের আবাদ করেছিল কৃষকরা, সেই ধানের বেশিরভাগই রয়েছে, কাটা হয়নি এখনো, এবং সেক্ষেত্রে অনেক স্থানে আউশ ধানের আমরা দেখেছি যে নুয়ে পড়েছে এবং আউশ ধানের চিটা হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। তো একটি বিষয় যে আগে যেখানে এই মৌসুমের প্রায় 1 মাস আগে আমনের বীজতলা তৈরি করা হতো এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে এখন কিন্তু চাষাবাদের সময়কাল কিছুটা পিছিয়ে এসেছে, এবং এ নিয়ে একটি গবেষণা করারও প্রয়োজন আছে বলে এখানকার যে উপকূলের কৃষক, সচেতন মহল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও মনে করছেন। তো বরগুনা থেকে আমন আবাদের সবশেষ তথ্য আমার কাছে। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। এদিকে বর্ষা মৌসুমে পানি বাড়ায় দীর্ঘদিন ধরেই ডুবে আছে রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র ঝুলন্ত সেতু। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সেতুতে উঠতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা হতাশ হয়েই ফিরছেন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, ঝুলন্ত সেতুটি দীর্ঘদিন ধরেই তো পানিতে ডুবে আছে, এর কারণ কি আর এর সংস্কারে কোনো উদ্যোগ নিয়েছে কিনা কর্তৃপক্ষ? আপনি জানেন রাঙ্গামাটি সবসময় পর্যটককে মুখর থাকে, বিশেষ করে অন্যান্য সময়ের চাইতে বর্ষা মৌসুম এই রাঙ্গামাটির যে পর্যটন সেটা রূপ লাবণ্য আসলে কয়েকগুণ বেড়ে যায়। বিশেষত রাঙ্গামাটির এই যে কাপ্তাই হ্রদ, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বৃহত্তম হ্রদ, সেই হ্রদটি আসলে পরিপূর্ণ থাকে পানিতে। একই সঙ্গে বর্ষার কারণে যে পাহাড়ের পরতে পরতে যে ঝর্ণাগুলো রয়েছে সেগুলো বেশ সক্রিয় হয়ে ওঠে। একই সাথে আমি যদি একটু বলি যে এই যে রাঙ্গামাটির যে পাহাড় রয়েছে, বিশেষ করে সবুজ অরণ্য, এই সবগুলো সৌন্দর্য উপভোগ করার জন্য প্রকৃতি প্রেমীরা এখানে ছুটে আসেন। এখন যেটি হয়েছে, গত 30শে জুলাই থেকে মূলত রাঙ্গামাটির যে আইকন পর্যটনের ঝুলন্ত সেতু, সেটি আসলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতার কারণে ডুবে গেছে। আপনি জানেন যে কাপ্তাই হ্রদের পানির যে উচ্চতা, যে ধারণ ক্ষমতা, সেটি আসলে 109 ফুট। 107 ফুট হলেই মূলত পানি তলিয়ে যায় এই রাঙ্গামাটির যে ঝুলন্ত সেতু সেটি। আপনি জানেন যে এই গত কয়েকদিনে যে বর্ষণ এবং উজান থেকে নেমে আসার ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে গিয়েছে, এবং সে কারণেই মূলত কাপ্তাই হ্রদের এই যে পানির উচ্চতায় যে ঝুলন্ত সেতু সেটি ডুবে যাওয়ায় কর্তৃপক্ষ আসলে 30শে জুলাই থেকে মূলত সেতু পারাপারের নিরাপত্তার কারণে সেটি আসলে ভ্রমণের নিষেধাজ্ঞা দিচ্ছে কর্তৃপক্ষ। এতে দৈনিক অন্তত 20 থেকে 30,000 টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার রাজস্ব আয় থেকে। এই কারণ হচ্ছে যে সেতু ভ্রমণের প্রতিটি পর্যটকের কাছ থেকে 20 টাকা প্রবেশ ফি পান। একই সঙ্গে পর্যটনের যে স্পটগুলো রয়েছে, পিকনিক স্পটগুলো রয়েছে, সেখান থেকেও ভাড়া পান, এবং যে যানবাহনগুলো আসে সেখান থেকেও আসলে ভাড়া পান। এই সবগুলো ভাড়া থেকে মূলত এখন বঞ্চিত হচ্ছে পর্যটন কর্তৃপক্ষ। একটুখানি বলে রাখি, এই রাঙ্গামাটির এই পর্যটনকে যে নেতৃত্ব দিচ্ছে সেটি মূলত এই ঝুলন্ত সেতু। এই সেতুটি 1985 সালে নির্মিত হয়েছে, এবং গত 1960 সালে যে কাপ্তাই বাঁধ নির্মাণ হয়েছে, এরপর থেকে একবারও ড্রেজিং হয়নি, যার কারণে উজান থেকে নেমে আসা ঢল এবং দখল দূষণ সব মিলিয়ে যে পলি জমেছে কাপ্তাই হ্রদের তলদেশে, সেটি আসলে ড্রেজিং করা হয়নি। এই কারণে আসলে পানির যে উচ্চতা স্বাভাবিকের চেয়ে একটু বেশি হলেই সেটি আসলে এই ঝুলন্ত সেতু ডুবে যায়। আমরা এর আগের বছরগুলোতে দেখেছি 3 থেকে 4 মাস পর্যন্ত ডুবে থাকে। এই সময়টাতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হন। তবে আসার কথা হচ্ছে কর্তৃপক্ষ যে রাঙ্গামাটির যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের যে বাঁধ কর্তৃপক্ষ রয়েছে, তারা আসলে গত 4 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত এক দফায় ছেড়ে দিচ্ছেন। এই কারণে পানি কমলেই আসলে এটি আবার চালু করা হবে সেতু। এই ছিল আমার কাছে সবশেষ। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। কুমিল্লায় গেল বছরের বন্যায় বেহাল প্রায় 1500 কিলোমিটার সড়ক, এখনও মেরামত হয়নি, ক্ষতচিহ্ন, পিচ ঢালাই উঠে সৃষ্ট হয়েছে খানাখন্দ, আর গর্তে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শহরতলি থেকে প্রত্যন্ত গ্রাম, দুর্ভোগ এবং ভোগান্তি নিত্যসঙ্গী জেলার 62 লাখ বাসিন্দার। এলজিডি এবং সহজ কর্তৃপক্ষ বলছে বরাদ্দ সংকটেই সংস্কার কাজ করা সম্ভব হচ্ছে না। মাসুদ আলমের প্রতিবেদন।
কুমিল্লার শাসনগাছা ব্রাহ্মণপাড়া সড়ক শহরতলি আদর্শ সদর বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার লাখো মানুষ প্রতিনিয়ত এই সড়ক ধরে যাতায়াত করেন, কিন্তু সড়কটির ভরাসার বুড়িচং সদর খাড়াতাইয়া পূর্ণমতি ব্রাহ্মণপাড়া ঈদগাহ সহ 23 কিলোমিটার অংশ মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের কার্পেটিং ও ইট উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বিশাল গর্তের। প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। চলাচলে অনুপযোগী 23 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে ভোগান্তির শেষ নেই যাত্রী ও চালকদের। গর্তে ভরা সড়কটিতে অতিরিক্ত ভাড়ায়ও মেলে না পরিবহন, যে কোনো পণ্য পরিবহনেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। বুড়িচং ব্রাহ্মণপাড়া এবং কুমিল্লা সদর এই তিন উপজেলার লোক এখান দিয়ে চলাফেরা করে, হাজার হাজার গাড়ি দৈনিক এই গাড়িতে পার হচ্ছে এবং বিভিন্ন সময় ওটু অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ আহত হচ্ছে। এখন যে ভুগতেছি যাতায়াতের সমস্যা হচ্ছে, মানুষ আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে, তারপর মানুষ হাঁটা চলাফেরা খুবই দুর্ভিক্ষ সমস্যা হচ্ছে। নিরাপত্তা না এখানে, ওই সাইডে গাড়ি এখানে ঢুকে দিচ্ছে না, কখন মানুষ অ্যাক্সিডেন্ট এটা কোনো ঠিক নেই। এক গাড়ি ইটলি আইয়ে আইসিরা এখান দিয়ে একটা কাতার মধ্যে ইটনি দেয়, এরপরে দেয় আর দিন এই সময় কাটিয়ে আর চলে যায়। আমরা চাই যে রাস্তাঘাট ভালো হোক, যে গাড়ি চলতে পারে, যানবাহন সুন্দর চলতে পারে। একই অবস্থা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজেডির 1200 কিলোমিটার গ্রামীণ এবং সড়ক ও জনপথ বিভাগের 300 কিলোমিটার সহ প্রায় 1500 কিলোমিটার সড়কের খানাখন্দ আর গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একটু ভালো ছিল, বন্যা হওয়া না রাস্তাঘাট একদম ভেঙে চুরমার হয়ে আছে, এরপর আর কোনো কাজ কাম আর হয়নি। সবসময় একটা ভয় থাকে, আমরা যে চলাফেরা করি বাচ্চা নিয়ে বা আমরা নিজেরাও আছি গার্জিয়ানরা, এই রাস্তা 5-6 বছর ধরে এরকম নিজেরা মাটি ফেলাইয়া কোথাও ইটের কোনা দিয়া এই রাস্তা চলাচলের ব্যবস্থা করা হয়েছে, সরকারিভাবে কোনো কিছু করা হয়। কর্তৃপক্ষ বলছে জেলায় সংস্কারযোগ্য সড়কের তুলনায় বরাদ্দ অপ্রতুল। এলজেডি বলছে তাদের 1200 কিলোমিটার ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক মেরামতে প্রয়োজন 1000 কোটি টাকা। আর সড়ক বিভাগের দাবি বছর ঘুরে বর্ষাকাল শেষ হলেও আসেনি বরাদ্দ। তবে দুর্বিষহ সড়কে জনদুর্ভোগ কমাতে চলছে ইট সুরকির অস্থায়ী মেরামত। আমাদের যে চাহিদা আছে তার মধ্যে মাত্র 25% মতো সরকারি টাকা পায় এই রাস্তাগুলো মেরামতের করার জন্য, কিন্তু আমাদের এই স্বল্প টাকার কারণে আমাদের ওই যে আসলে পুরা যে চাহিদা জেলার যে মেইনটেনেন্স নিড এটা পূরণ করা আসলে সম্ভব হচ্ছে না। পার্মানেন্ট নেচারে কাজ না করা পর্যন্ত আসলে আপনারা ওই সুবিধাটা নিতে পারবেন না। 10টা প্যাকেজে আমাদের প্রোগ্রাম নেওয়া ছিল, 10টা প্যাকেজের মধ্যে আমরা 5টা মতো ওয়ার্ক অর্ডার দিতে পেরেছি এই সাম্প্রতিককালে, আর 5টার ওয়ার্ক অর্ডার আমরা এখনো দিতে পারিনি। এই সড়কগুলো এখন মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কুমিল্লার শহরতলি থেকে প্রত্যন্ত গ্রামে দুর্ভোগ ও ভোগান্তিকে নিত্যসঙ্গী করা 62 লাখ বাসিন্দার দাবি দ্রুতই সংস্কার হোক বেহাল সড়ক। মাসুদ আলম, এখন কুমিল্লা। নওগাঁয় প্রথম সর্জন পদ্ধতিতে সবজি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষক লিটন। একই জমিতে একাধিক ফসল চাষ করে লাভবানও হচ্ছেন তিনি। তাকে দেখে এলাকার অন্য কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে, চাষাবাদ শুরু করেছেন। নতুন এই পদ্ধতিতে সারা বছর সবজি চাষ করা সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ। আব্বাস আলীর প্রতিবেদন। একই সাথে মাছ এবং সবজি চাষ করা যায় সজ্জন পদ্ধতিতে, যা পরিবেশ বান্ধব এবং টেকসই। এই পদ্ধতিতে সবজি চাষ করলে বৃষ্টি বা বন্যার পানি জমে থাকা এবং গাছের গোড়ায় পচন রোগ হওয়ার সম্ভাবনা কম, অল্প জমিতে লাভ হয় বেশি। নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের কৃষক লিটন হোসেন এক ফসলি জমিতে এই পদ্ধতিতে সবজি চাষে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। 2 বিঘা জমিতে লাউ চাষে 70,000 টাকা ব্যয়ে 4 মাসে আয় আসবে অন্তত 1.5 লাখ। এ পর্যন্ত বিক্রি করেছেন অন্তত 90,000 টাকার লাউ। পাশাপাশি মাছ ও পেঁপে চাষেও করছেন বাড়তি আয়। এই জমিটা এক ফসলই ছিল মূলত, আমি মনে করলাম যে এই জমিটাকে আসলে 3 ফসলই কীভাবে করা যায়। তারপরে আমি এই শুরু করলাম, খুব ভালো ফল পাচ্ছি, 2 বছর হয়ে গেল। মাছ করার সময় 70,000 টাকার মতো খরচ হয়েছে। আনুমানিক লাউ লাগাইছি, লাউ 1.5 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। পেঁপেতে আমাদের 14 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়েছে। আনুমানিক 1 বছরের মধ্যে আমরা পেঁপে বিক্রি করতে পারবো 40 থেকে 45 লক্ষ টাকা। এছাড়া ফেরোমন ফাঁদ ব্যবহারে বিষমুক্ত সবজি চাষে কম খরচে বেশি লাভ হওয়ায় ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছে কৃষকরা। প্রচুর লাউ বিক্রি হয়েছে, এনার এই ফসল দেখে আমরা ফসল শুরু করেছি। বিভিন্ন ধরনের কাজ করি, আমাদের লোক বেশি, আমরা 10 জন 15 জন
কোনোদিন 5 জন। কৃষি বিভাগের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শে এ পদ্ধতিতে চাষাবাদে সফল হচ্ছেন কৃষক বলে জানান এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে বর্ষাইল ইউনিয়নের লিটন ইতিমধ্যে সজ্জন পদ্ধতিতে সবজি এবং মাছ চাষ করে সফল হয়েছে এবং তার এই সফলতা দেখে এলাকার আরও অনেক কৃষক এই সজ্জন পদ্ধতিতে আবাদ করার আগ্রহ পোষণ করছেন। বর্তমানে সজ্জন পদ্ধতিতে কৃষক লিটনকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন জেলার প্রায় 5 কৃষক। ভবিষ্যতে এই পদ্ধতিতে চাষাবাদ আরও সম্প্রসারণ হবে এমনটাই মত কৃষি সংশ্লিষ্টদের। আব্বাস আলী, এখন নওগাঁ। একসময় মরুভূমির ফল হিসেবে পরিচিত হলেও বর্তমানে দেশের সমতল ভূমিতেই চাষ হচ্ছে উন্নত জাতের খেজুর। জামালপুরে খেজুর চাষ করে সফল হয়েছেন কৃষক রফিকুল ইসলাম। তার এই সফলতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। জুয়েল রানার প্রতিবেদন। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গাদাখালের পাড় গ্রামের রফিকুল ইসলাম হেলাল জীবনের শেষ বয়সে অবসর সময় কাটাতে খেজুর বাগানের পরিকল্পনা করেন। 5 বছর আগে ইউটিউব দেখে ভারতের রাজস্থান থেকে 210টি খেজুর গাছের চারা এনে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় শুরু করেন খেজুর বাগান। এখন তার বাগানে 3 একর জায়গায় বারহি ও মেডজোল জাতের 460টি খেজুর গাছ রয়েছে। টিস্যু কালচার ছাড়া তো এগুলো উন্নত মানের চারা, প্রতি চারা 15,000 টাকা করে বিক্রি করতেছি আমি। একটা করে গাছে 3টা 4টা 5টা করে আর কি শাখার চারা আছে আর কি। এখন আমার এনে জাত আছে 2টা, একটা হলো বারহি আর একটা হলো মেডজোল। আমি চাচ্ছিলাম যে একটা আনকমন একটা জিনিস আমি দাঁড় করাবো সবার মাঝে আর কি। সেই হিসেবে থেকে সূত্র ধরে আর কি খেজুরের প্রতি একটু আমার আগ্রহ জন্মে। বাজারে প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে 500 টাকায়। এর পাশাপাশি প্রতিটি চারা বিক্রি হচ্ছে 15,000 টাকায়। তবে বেশিরভাগ খেজুর ও চারা বিক্রি হচ্ছে অনলাইনে। প্রত্যন্ত অঞ্চলের এই খেজুর বাগান দেখতে আসছেন অনেকেই। খেজুরগুলো অনেক সুস্বাদু মিষ্টি। আমি প্রতিদিন মাদ্রাসা থেকে এখানে আসি। খেজুরগুলো খায় দেখি খুবই সুস্বাদু। মানে আমাদের দেশে যে এত মিষ্টি খেজুর হবে আমরা এটা আসলে কল্পনাও করি নাই। যে খেজুরের নাম আমরা শুধু শুনতাম, কখনো উৎপাদন দেখি নাই, সেই খেজুরের বাগানে দাঁড়িয়ে খেজুর খাওয়ার স্বাদটাই আসলে ভিন্ন। টিস্যু কালচার পদ্ধতিতে খেজুর গাছের নিয়মিত পরিচর্যা ও জৈব সার প্রয়োগের মাধ্যমে বেড়ে ওঠে গাছগুলো। চারা রোপণের 2 বছর পরেই শুরু হয় ফলন। প্রতি বছর ফেব্রুয়ারি ও মার্চ মাসে গাছে মুকুল আসে এবং আগস্টে ফল সংগ্রহ করে বাগান থেকেই বিক্রি করা হয়। 3 বছর যাবৎ ফল আইতেছে গাছে। প্রতিটা গাছে দেখতে পাচ্ছেন কাঁদি। খেজুর গাছের গোড়ায় যেগুলা ময়লা আবর্জনা থাকে, ঘাস লম্বা হয়ে যায়, সেগুলা পরিষ্কার করতে হয় এবং কয়েকদিন পর পরই সার দিতে হয়। 5 থেকে 6 জন লোক আমরা আছি, সারাক্ষণই পরিচর্যা করি। জৈব সার দিতে হয় এবং কি 15-20 দিন পর পর বীজ দিতে হয়। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, খেজুর চাষে আগ্রহী উদ্যোক্তাদের উৎসাহিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা ভিজিটে যাচ্ছি, ভিজিট করছি এবং তাকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা করছি। আমরা প্রাথমিকভাবে তাকে একটা প্রজেক্টের একটা গ্রুপে অন্তর্ভুক্ত করেছি উদ্যোক্তা হিসেবে। আমরা মনে করি জামালপুর সাথে আরও তার দেখা দেখি আরও কিছু বাগান এরকম তৈরি হবে। আমরা চাই যে এরকম বাগান আরও কিছু আমাদের জামালপুরে তৈরি হোক। আমরা আরও উদ্যোক্তাকে তার মতো করে এগিয়ে আনতে আমরা উৎসাহিত করব। দেশে বাণিজ্যিকভাবে খেজুরের চাষ বৃদ্ধি করতে পারলে একদিকে কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুয়েল রানা, এখন জামালপুর। এখন জনপদে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া, বাজারে সরবরাহ কমায় বাড়তি সবজির দাম, 150-তে ঠেকেছে ডিমের ডজন। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মোটরসাইকেলে 4 বন্ধু, প্রাইভেট কার চাপায় প্রাণ গেল 3 জনের। সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রে সহজেই মিলছে মাদক, সীমান্ত দিয়ে মাদক বহন করছে কম বয়সীরা। বহিরাগত যে মাদকের বিচরণ হচ্ছে সেগুলো আশঙ্কাজনক, প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এবং কুমিল্লায় 1 বছরেও মেরামত হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, দুর্ভোগে বাসিন্দারা, বরাদ্দের অভাবেই আটকে আছে সংস্কার কাজ। স্বল্প টাকার কারণে আমাদের ওই যে আসলে
পুরা যে চাহিদা জেলার যে মেনটেন্যান্স নিড এটা পূরণ করা আসলে সম্ভব হচ্ছে না আর কি। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।